আমি অফিস থেকে আসতেই আমার 6 বছরের ছোট্ট মেয়ে খাদিজা আমাকে বলল, বাবা, ও বাবা, তুমি যখন অফিসে চলে যাও তখন প্রায় প্রতিদিনেই আমার মা রফিক আঙ্কেলের সাথে দরজা লাগিয়ে কি যেন করে। আমি মার রুমে যেতে চাইলেই আমাকে বের করে দেয়। বাব, ও বাবা, এই রুমে মা আর রফিক আঙ্কেল দরজা লাগিয়ে কি করে? 6 বছরের ছোট্ট মেয়ে খাদিজার মুখ থেকে এই রকম কথা শুনে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেল। মনে মনে ভাবলাম, আমার মেয়ে কি সত্যি কথাই বলছে? তাহলে কি আমার স্ত্রী রফিকের সাথে অবৈধ সম্পর্ক আছে? মনে মনে ভাবতেই ঘৃণা লাগছে। তারপর ভাবলাম, আমার মেয়ের কথা সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য আমি একদিন অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। কাউকে কিছু না বলে বাসার চলে আসি। বাসাতে আসার পর যখন আমি রুমের দরজা খুলে ঢুকার আগেই দরজার উপাস থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেলাম। আমার আর বোঝার বাকি রইল না। আমার স্ত্রীর এই নোংরা অবস্থা দেখে মনের মধ্যে একটা জিদ এলো। তারপর আমার স্ত্রীকে শিক্ষা দিতে আমি যা করেছিলাম তা শুনলে বন্ধুরা তোমাদের আত্মা কেঁপে উঠবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি জসিম। আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজের জীবনের একটা সত্য গল্প, যেখানে আমার স্ত্রী আমারই এক বন্ধুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিল, যার ফলে আমার জীবনটা হয়ে উঠেছিল অতিষ্ঠ। খুব কষ্টে, মানসিক যন্ত্রণায় কেটেছিল আমার দিন। একদিন আমি অফিস থেকে ফেরার পর আমার ছোট্ট মেয়ে খাদিজা, মাত্র 6 বছর বয়স, সে আমাকে বলল, জানো বাবা, তুমি যখন অফিসে থাকো তখন মা আর রফিক আঙ্কেল দরজা বন্ধ করে কি যেন করে। আজকে যখন স্কুল থেকে এসে রুমের দরজা ধাক্কা দিই, তখন দেখি মায়ের শরীরে কাপড় নেই, আর আঙ্কেলটারও নেই। আচ্ছা বাবা, দরজা বন্ধ করে কাপড় চোপড় ছেড়ে মা আর রফিক আঙ্কেল কি করে, যার কারণে আমাকে রুমে যেতে দেয় না? বলো না বাবা। আমার 6 বছরের মেয়ে খাদিজার মুখ থেকে এমন কথা শুনে আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। খাদিজার কথা শুনে আমার শরীর থরথর করে কাঁপছে। বুকের ভিতরটা অচেনা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। খাদিজার প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। বাবা হয়ে মেয়েকে তার মায়ের অবৈধ সম্পর্কের কথা কেমনে বলি? যে জ্যোৎস্নাকে 7 বছর ভালোবেসে বিয়ে করলাম, সে জ্যোৎস্না আমার সাথে এভাবে প্রতারণা করতে পারল? চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু মাটিতে পড়ে গেল টপ করে। আমার কান্না দেখে আমার ছোট মেয়ে খাদিজা বলল, বাবা তুমি কাঁদছো কেন? কেঁদো না বাবা। ও বাবা, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? আচ্ছা বাবা, আমি আর তোমার কাছ থেকে এসব কিছু জানতে চাইব না। আচ্ছা বাবা, তুমি মাকে এ কথা বলো না, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি বাহিরের কাউকে বলো না, কেমন? বাবা আমাকে কোলে নেবে? আমার না খুব কষ্ট হচ্ছে। খাদিজাকে কোলে নিতেই দেখতে পেলাম 5 আঙুলের দাগ খাদিজার গালে বসে আছে। খাদিজার গালে চোরের দাগ দেখে মনে হচ্ছে দাগটা আমার কলিজায় দেখা যাচ্ছে। মন চাইছে জ্যোৎস্নাকে কেটে টুকরো টুকরো করে ফেলি। খাদিজা কোলে চড়ে আমার চোখের পানি মুছে দিয়ে আর আমাকে বলল, আমার লক্ষ্মী বাবা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি খাদিজাকে জড়িয়ে ধরে নিয়ে বললাম, মারে, মা হারিয়ে মা পেয়েছি, তোকে ছেড়ে যাব কেমনে? বাবা মাকে বকা দিও না, মাকে তুমি ভালো বানিয়ে ফেলো। আমি তোমাকে যতটা ভালোবাসি মাকেও ততটাই ভালোবাসি। মাকে ছাড়া আমি বাঁচব না। আমি মেয়ের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। এদিকে অসময়ে জ্যোৎস্না শাওয়ার নিয়ে বের হলেই আমি বললাম, এই সময়ে শাওয়ার নিলে? তখন জ্যোৎস্না উত্তরে বলল, আর বলো না, খুব গরম লাগছিল, তাই শাওয়ার নিয়ে আসলাম। আমি বললাম, মানে কি? এই শীতের দিনেও তোমার গরম লাগে? জ্যোৎস্না কিছু বলল না, অপরাধীর মতন মাথাটা নিচু করে ফেল। বুঝতে আর বাকি রইল না, এই জ্যোৎস্না আমার আগের জ্যোৎস্না নয়। রাতের বেলা শুয়ে আছি, জ্যোৎস্না মাথার চুল আঁচড়াচ্ছে,
জানালা দিয়ে চাঁদের আলো জ্যোৎস্নার ঠিক মুখটাতে এসে পড়ছে। খুব সুন্দর লাগছে জ্যোৎস্নাকে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো যুবতী তার চুলগুলো মিলে দিয়েছি। এত সুন্দর মানুষ হয় কিভাবে? হঠাৎ খাদিজার কথাগুলো মনে পড়ে গেল। আমি মাথা ঘুরিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কারো হাতে ছোঁয়া পেলাম, কিন্তু এই ছোঁয়ায় আজ কোনো ভালোবাসা খুঁজে পাচ্ছি না। হাতটা সরিয়ে দিলাম। জ্যোৎস্না আবারও হাত দিল। আমি আবারও হাতটা সরিয়ে দিলাম। এবার জ্যোৎস্না আমাকে টান দিয়ে তার এখানে নিয়ে বলল, আমি কি বুড়ো হয়ে গেছি? আমাকে তোমার ভালো লাগে না? বারবার হাতটা সরিয়ে দিচ্ছা কেন? একটু নাও না। প্রথম যেদিন শক্ত করে ধরেছিলেন সেদিনের মতন। আমি জ্যোৎস্নার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, মাথাটা কেমন যেন করছে। আমাকে একা থাকতে দাও। কি বলছো? এসব আগে বলবে তো। দাও, তোমার মাথা আমার এখানে দাও। আমি আমার উপরে নিয়ে তোমার মাথায় হাত বুলিয়ে দিই। জ্যোৎস্না, প্লিজ ডিস্টার্ব করো না। সত্যি বলছি, আমার ভাল লাগছে না। হুম, বলতে পারো না আমাকে ভাল লাগে না? আমার কি স্বাদ আহ্লাদ কিছুই নেই? আমি তোমার কাছে ব্যবহার করা টিস্যু হয়ে গেছি। কিন্তু রফিক ভাইয়া কি বলে জানো আমাকে? আমাকে দেখলে নাকি মনেই হয় না আমার বিয়ে হয়েছে। রফিক ভাইয়া আরো বলে, আমাকে দেখতে নাকি ১৬-১৭ বছরের যুবতীদের মতো দেখা যায়। আমি বললাম, তাই বুঝি? তাহলে যাও তাকে বলো তোমাকে বিয়ে করতে। জ্যোৎস্না কিছু না বলেই উঠে চলে গেল। আমিও পাশ ফিরে শুয়ে আছি। কিছুক্ষণ পর টের পেলাম কেউ বিছানায় ফেক ফেকিয়ে কাঁদছে আর বলছে, আমি কি এমন করে ফেলেছি যার জন্য তুমি আমাকে এত কঠিন কঠিন কথা বলছা? অন্য জনের সাথে বিয়ে বসে যাইতাম, তুমি আমাকে এত কঠিন কথা কিভাবে বললে? ছি, এসব ভাবতেও কষ্ট লাগে। জ্যোৎস্নার এরকম নাটক শুনে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে জ্যোৎস্না আমি রাগ করব ভেবে ক্যাম্পাসে কোনো ছেলের সাথে কথা বলতো না, আজ সেই জ্যোৎস্না মেয়ে রেখে অবাধ মেলামেশা করছে। আর এখন আমার কাছে সতী সাধ্বী সাজছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙতেই দেখি আমি জ্যোৎস্নার একেবারেই কাছে। আমার মাথাটা জ্যোৎস্না তার উপরে। আমি জ্যোৎস্নাকে সরাতে চেয়েও পারছি না। জ্যোৎস্নার হাতটা সরাতে চেয়ে বুঝতে পারলাম জ্যোৎস্না জেগে আছে। আস্তে আস্তে জ্যোৎস্নার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি যেন অচেনা কোনো মোহে আবদ্ধ হয়ে যাচ্ছি। শতবার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছি না। সেই সময় খাদিজার কথাগুলো মনে পড়ে গেল। জ্যোৎস্নাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। জ্যোৎস্না এমনটা আমার কাছে হয়তো কখনো আশা করেনি। জ্যোৎস্না বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। জ্যোৎস্না চোখের পানি টপটপ করে পড়ছে। রাতে কাজল দিয়েছিল, সেই কাজল যেন চোখের পানিতে জীবন্ত হয়ে উঠেছে। জ্যোৎস্নার কান্না আমার চোখ এড়োলা না। বিয়ের পর জ্যোৎস্নাকে এই নিয়ে ৪ বার কাঁদতে দেখলাম। প্রথম দেখেছিলাম বাসর রাতে আমাকে ধরে কাঁদতে। তারপর দেখেছিলাম খাদিজা যেদিন জ্যোৎস্নার পেটে আসি। তারপর খাদিজা যখন আমাদের ঘর আলোকিত করে এই পৃথিবীতে আসলো। আর আজকে সেদিনের চোখের পানির সাথে আজকের চোখের পানিটার কোনোভাবেই মিলছে না। আজকের চোখের পানিটা মনে হচ্ছে চলনাম ধূম্রজাল। জ্যোৎস্না চোখের পানি মুছে কিচেনে চলে গেল। ব্রেকফাস্ট রেডি করে যখন টেবিলে সাজিয়ে দিচ্ছে, ঠিক তখনই জ্যোৎস্নার শাড়িটা সরে গিয়ে একটু বের হয়ে আছে। আমি হাত বাড়িয়ে ঠিক করে দিতে গিয়েও হাতটা ফিরিয়ে আনলাম, কেননা জ্যোৎস্নাকে ছোঁয়াতেও আমার ঘৃণা লাগে। তবুও দিন শেষে মানুষটাকে আমি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। সকালে ব্রেকফাস্ট করে অফিসে গিয়ে ভাবতে লাগলাম কি করা যায়। জ্যোৎস্নাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারা আমার জন্য সম্ভব না। এছাড়া খাদিজারও তো একটা ভবিষ্যৎ আছে। মনে মনে স্থির করে নিলাম জ্যোৎস্নাকে ভালোবাসা দিয়ে শুদ্ধ করে নেব। তাই অফিস থেকে বের হয়ে জ্যোৎস্নার পছন্দের এক পাতা কালো রঙের টিপ, সাথে বকুলের মালা, কাচের চুড়ি কিনে রওনা দিলাম বাসায়। বাসায় যেতে যেতে ভাবলাম, কালো টিপ, নীল চুড়ি, সাথে কুপাতে জ্যোৎস্নাকে আজ অষ্টাদশী তরুণী লাগবে। ভাবতে ভাবতে একদম বাসার সামনে এসে পড়ি। বাসায় এসে দরজা ধাক্কা দিতেই আমার হাতের ফুলগুলো পড়ে যায়। রফিক আর জ্যোৎস্না পাশাপাশি বসে রোম্যান্টিক ছবি দেখছে। রফিক জ্যোৎস্নার হাত ধরে আছে।
আর জ্যোৎস্না মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রফিকের দিকে। জ্যোৎস্না আমাকে দেখে রফিকের হাতটা ছেড়ে দিল। আমি কিছু বলে ওঠার আগেই রফিক সাহেব আমাকে বলল, আরে জসিম ভাই কেমন আছেন? সামনের সপ্তাহে আমাদের রনির বার্থডে। আপনি আর ভাবি যাবেন? আর হ্যাঁ, ভাবিকে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। রাগে শরীর কাঁপছে। জ্যোৎস্না নিচে পড়ে থাকা ফুলগুলো তুলে খোঁপায় জড়িয়ে নিল। এদিকে রফিক সাহেব বের হতেই বুকটা কেমন যেন করে উঠল। জ্যোৎস্নাকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না। জ্যোৎস্নাকে ভালোবাসি, এক জ্যোৎস্নায় নিজের থেকেও বেশি। আর খাদিজা জ্যোৎস্নাকে ছাড়া তো কিছুই বোঝে না। জ্যোৎস্নাকে ছাড়া আমার কোনো বিকল্প নেই। রাতে শুয়ে শুয়ে জ্যোৎস্নার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছি। মানুষ কিভাবে এতটা পাল্টে যায়। সত্যি পৃথিবীর সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে প্রিয় মানুষের অন্য রূপ দেখা। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই দেখি ফারিয়ার ফোন। ফোনটা তুলতেই ফারিয়া বলল, হ্যালো জান, কেমন আছো? হ্যাঁ ভালো। তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো জানো? খুব মিস করছি তোমায়। তোমার প্রতিটা ছোঁয়ায় আমি সবসময় ফিল করি। রফিক গাধাটা কিছুই করতে পারে না। জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, কাল দুপুরে বাসায় এসো। রফিক শহরে থাকবে না, রনির জন্মদিনের গিফট কিনতে যাবে। আচ্ছা, এই শোনো না, একটু মজা দেও আমায়। কাল মন ভরে আদর করব। ফোনটা কেটে পিছনে তাকিয়ে দেখি জ্যোৎস্না দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার চোখের কার্নিশ বেয়ে জল পড়বে পড়বে ভাব। নীরবতা ভেঙে আমিই বললাম, কিছু বলবে? তুমি তো ডিনার করনি। অফিস থেকে আসার পর থেকেই দেখতেছি যে তোমার মন খারাপ। খাবে না? খাদিজা খেয়েছে। হুম, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি খেয়ে নিচ্ছি। জ্যোৎস্না কিছু না বলেই শুয়ে পড়ল। টেবিলে গিয়ে বসতেই দেখি 2 প্লেটে খাবার দেওয়া। বুঝতে আর বাকি রইল না যে জ্যোৎস্না খায়নি। আমি খাবারটা শেষ করে বিছানায় গাটা এলিয়ে দিলাম। বিছানায় শোয়ার কিছুক্ষণ পর বুঝতে পারলাম জ্যোৎস্না চাপা কান্না করছে। মন চাইছে জ্যোৎস্নার চোখের জলটা মুছে দিয়ে টেনে নিই, কিন্তু রফিক সাহেবের কথা মনে পড়তেই বুকটা দুমড়ে মুচড়ে গেল। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি জ্যোৎস্না আমার উপরে, একদম মাসুম বাচ্চার মতো লাগছে। মন চাইছে ভাঁজহীন কপালটাতে ভালোবাসার ছোঁয়া এঁকে দিই, কিন্তু না পারলাম না। খাদিজার কথাগুলো মনে হতেই কেমন যেন ঘৃণা এসে গেল। জ্যোৎস্নাকে আমার উপর থেকে সরিয়ে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। দুপুর বেলায় আবারও ফারিয়ার ফোন। ফারিয়ার ফোন পেয়ে তাড়াহুড়ো করে তার বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি ফারিয়া রনিকে কোলে নিয়ে টিভি দেখছে। আমাকে দেখেই ফারিয়া রনিকে টিভি দেখতে বলে। সে উঠে পড়ল। ফারিয়ার ছেলে রনি তার মাকে বলল, মা তুমি কোথায় যাচ্ছ? চলো না আমরা একসাথে টম অ্যান্ড জেরি দেখি। আচ্ছা বাবা, তুমি দেখো, আমি অন্যদিন দেখব। ফারিয়ার রুমে গিয়ে বসতেই ফারিয়া দরজাটা লাগিয়ে দিতে চাই। আমি না করলাম, কারণ আজ তো রনির বাবা আসার ভয় নেই। ফারিয়া মৃদু হাসল। নীল রঙের শাড়িতে ফারিয়াকে অপূর্ব লাগছে। ফারিয়া আমার কাছে এসে বসল। ফারিয়া আমার ঠিক ততটাই কাছে এসে বসল, যতটা কাছে আসলে নিঃশ্বাসের শব্দটাও শোনা যায়। তারপর ফারিয়াকে নিয়ে হারিয়ে গেলাম অন্য এক জগতে। হঠাৎ বিছানায় থাকা মোবাইলটা ক্রিং ক্রিং বাজতে লাগল। মোবাইল ধরতেই ওপাশ থেকে কেউ একজন মায়া ভরা কণ্ঠে বলল, খেয়েছ তুমি? হুম খেয়েছি, তুমিও খেয়ে নিও। এমন সময় রনি মা মা করে দৌড়ে এসে দরজাটা খুলে ফেলে। এদিকে ফারিয়া আমাকে ধরে রয়েছে। ফারিয়া রনিকে এভাবে ঢুকতে দেখে গালে চড় বসিয়ে দেয়। তোমাকে না বলেছি টিভি দেখতে? এখানে এসেছ কেন? ছোট্ট রনি কান্নামাখা ভয়ার্ত দৃষ্টিতে বলল, মম, তুমি তো দুপুরে খাওনি, এসো তোমাকে খাইয়ে দিই। ছোট্ট ছেলেটার কথা শুনে বাক্রুদ্ধ হয়ে গেলাম। খাদিজার কথা বারবার মনে পড়ছে। ঠিক এমনটাই হয়তো খাদিজার সাথে ঘটেছিল। সত্যি প্রকৃতির বিচার বড়ই নিষ্ঠুর। আমি ফারিয়াকে কিছু না বলে রুম থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে দেখি জ্যোৎস্না কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি জ্যোৎস্নার পিছনে গিয়ে দাঁড়ালাম।
আর শুনতে পেলাম, জানো রফিক, তোমাকে অনেক মিস করছি। আমার স্বামীটা আমার দিকে একবার ভালো করে তাকায় না পর্যন্ত। বলো রফিক, এই চেহারা দিয়ে কি করব আমি তাহলে? তুমি আমাকে সুখী করেছ। আচ্ছা, আবার কবে দেখা হবে? আমি জ্যোৎস্নার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মারলাম। জ্যোৎস্না জড়সড় হয়ে গেল আমার ব্যবহারে, কিন্তু কিছু বলল না। ভাবছিলাম জ্যোৎস্নাকে একটা থাপ্পড় দিই, কিন্তু না, ওকে থাপ্পড় দিলে যে আমারই কষ্ট হবে। সব কিছুর বড় সমাধান হবে জ্যোৎস্নাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাওয়া, যেখানে থাকবে না রফিক নামের কেউ। পরের দিন সকালেই জ্যোৎস্নাকে বললাম, আমরা এখান থেকে চলে যাব, ব্যাগপত্র গুছিয়ে নাও। জ্যোৎস্না মনে হয় আগে থেকেই যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ঢাকা ছেড়ে আসার সময় ফারিয়াকে একটা মেসেজ দিলাম, প্রিয় ফারিয়া, পৃথিবীতে কোনো স্বামী যেমন তার স্ত্রীর ভাগ কাউকে দিতে চায় না, তেমনি কোনো স্ত্রীও চায় না। আমাকে ক্ষমা করে দিও। আমাদের এই দৈহিক আনন্দ আমাদের বাচ্চাদের উপর প্রভাব ফেলবে। আমি তোমার জীবনে কে ছিলাম এটা ভুলে গিয়ে তোমার স্বামী সন্তানকে নিয়ে ভালো থেকো। আর হ্যাঁ, তোমার সন্তানটা সত্যিই ঝিনুকে থাকা মুক্তোর মতন, তাকে খারাপ বানিও না। মেসেজটা পাঠিয়ে সিমটা ফেলে দিলাম। শহর ছেড়ে এসেছি অনেকদিন হলো। জ্যোৎস্নাও সেই আগের মতোই হয়ে গেছে। আমি যেন তার পৃথিবী। সাথে আমিও নিজের কর্মের জন্য প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই। সত্যিই শহর ছেড়ে আমি আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। জ্যোৎস্নার প্রতিটা নিঃশ্বাসে আমি থাকি প্রায়। হঠাৎ একদিন জ্যোৎস্না মাথা ঘুরে পড়ে যায়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার কয়েকটা টেস্ট করাতে দেয়। টেস্টগুলো করানোর পর শুনি জ্যোৎস্নার ব্রেন টিউমার হয়েছে। পৃথিবীতে মাত্র কয়েকদিনের অতিথি সে। আমি কথাটা শুনে কি করব ভেবে পাচ্ছি না। অফিস থেকে 1 মাসের ছুটি নিলাম। জ্যোৎস্নার সাথে সব সময় থাকি। একদিন জ্যোৎস্না হঠাৎ করেই অনেক অসুস্থ হয়ে পড়ল। আমাকে তার কাছে নিয়ে বসালো। জসিম, তোমার সাথে আমি থাকতে পারলাম না। আর মা খাদিজা? আমার আলমারিতে রাখা নীল ডায়েরিটা নিয়ে আসতো মা। খাদিজা আলমারি থেকে একটা ডায়েরি নিয়ে এসে জ্যোৎস্নার হাতে দিল। জসিম, ডায়েরিটা আমি চলে যাওয়ার পর খুলবে। অনেক অজানা কথা হয়তো তুমি জানতে পারবে। আমাকে একটু মায়ের সাথে জড়িয়ে নিবে। জানো, আজ আমি খুব সুখী। হয়তো তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো তাই। নাও, নাও। না, একটু বুকে। জ্যোৎস্নাকে বুকে নিলাম। জ্যোৎস্নার চোখের পানিতে শার্টটা ভিজে যাচ্ছে। জ্যোৎস্না তোতা পাখির মতন বলছে, জানো জসিম, আজ আমি সত্যি অনেক ভাগ্যবতী। আমি হয়তো তোমার বুকে মাথা রেখে মরতে পারবো। এই, তুমি কাঁদছো কেন? এমন ভাগ্য কয়জনের হয়? জসিম, আমাকে শক্ত করে ধরো। আমার খুব ভয় লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে। চোখ বন্ধ হয়ে আসছে। তোমার কিছুই হবে না। কোথাও যাবে না তুমি। কি হলো? কথা বলো। জ্যোৎস্না, বলছো না কেন? এই, চুপ করে থাকবে? কি হলো? কথা বলো। এমন সময় ডাক্তার এসে কথার স্পালটা চেক করে বলল, সে আর ফিরবে না। ডাক্তারের কথাটা যেন কলিজাতে এসে বিঁধল। খাদিজা বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগল। জ্যোৎস্নাকে হারিয়ে আমি হতবাক হয়ে গেলাম। দুচোখে শুধু অন্ধকার দেখি। মনের ভিতরটা সর্বদাই হুহু করে কেঁদে ওঠে। জ্যোৎস্নার বিয়োগ আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। 1 বছর 2 বছর নয়, 7টি বছর প্রেম করে তারপর জ্যোৎস্নাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। জ্যোৎস্না আমার জীবনের সবচেয়ে প্রিয় পছন্দের একটা মানুষ ছিল। তার মৃত্যুতে আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলাম। তার সুখ কাটিয়ে উঠতে আমার অনেক দিন সময় লেগেছিল। জ্যোৎস্নাকে দাফন করার কিছুদিন পর জ্যোৎস্নার দেওয়া নীল ডায়েরিটা বের করে পড়তে লাগলাম। ডায়েরির প্রথম পাতায় সুন্দর করে লেখা, কোনো এক নিশীতে আমি চাই না যে তোমায়, আমি তোমাকে চাই প্রতিটা নিঃশ্বাসে। ডায়েরির পরের পাতা উল্টাতে দেখলাম নীল কালিতে লেখা আছে, আচ্ছা, আমি কি দেখতে খারাপ হয়ে যাচ্ছি? জসিম ঠিক মতো আমায় ভালোবাসে না, পাগলামি করে না, খুব কষ্ট হয়। পরের পাতা উল্টাতে দেখলাম আজ রফিক ভাই এসেছিল। পুরুষ মানুষ কাঁদতে পারে তা আমার জানা ছিল না। রাতে ভাই আর একটা ছেলেও আছে নাকি?
রফিক ভাইয়া আমার হাত দুটো ধরে বলল, আমার কোনো বোন নেই। আজ থেকে তুমি আমার বোন। তুমি পারো দুটি সংসার ভাঙা থেকে রক্ষা করতে। জানো, জসিম ভাইয়ের সাথে ফারিয়ার অবৈধ সম্পর্ক চলছে। আমি একদিন দেখেও ফেলেছি। কিন্তু জসিম ভাইয়া এবং ফারিয়া কাউকে কিছু বলতে পারেনি। ফারিয়াকে তালাক দিলেও আমার ছেলেটার কি হবে? কারণ আমার মা ও 5 বছরের সময় আরেক লোকের সাথে পালিয়ে গিয়েছিল। সমাজের সবার লাঠি ঘোড়া খেয়ে আজ এখানে। আমি চাই না আমার ছেলেটার অবস্থাও আমার মতো হোক। বোন, তুমিই পারো তোমার স্বামীকে সঠিক পথে আনতে। আমায় কি করতে হবে? রফিক সাহেব তখন আমাকে বলল, জোসনা, তোমাকে আমার সাথে অবৈধ সম্পর্কের অভিনয় করতে হবে। আর খাদিজা তো ছোট হলেও এই অভিনয়ে তার দায়িত্বটা নিপুণভাবে পালন করবে। সত্যি বলতে আমার জীবনে কেউ ছিল না। জসিম, আমি জানি তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো। কিন্তু তুমি অন্য নারীর মোহে পড়ে গিয়েছিলে। তাই মিথ্যা অভিনয় করে তোমাকে নিয়ে শহর ছেড়ে আসার প্ল্যান করেছিলাম। তারপর সৃষ্টিকর্তার আশীর্বাদে রফিক সাহেব পেয়েছে তার স্ত্রী সন্তানকে। আর আমি পেয়েছি আমার অলংকারকে। বড্ড ভালোবাসি তোমায়। তোমার জোসনা ফুলের মতো নিষ্পাপ আছে। তোমার জোসনা যে তোমাকে নিয়ে জান্নাতে থাকতে চায়। ক্ষমা করে দিও সত্যটা গোপন করার জন্য। ইতি, তোমার কলিজার টুকরা। ডায়েরিটা পড়ে চোখের পানি ধরে রাখতে পারেনি। চোখের পানিতে ডায়েরির পাতাগুলো ভিজে যায়। পাশে দাঁড়িয়ে খাদিজা কাঁদছে। কি হল মা? কাঁদছিস কেন? বাবা সরি, সেদিন তোমাকে মিথ্যা বলার জন্য আমি আমার ছোট্ট মেয়েটাকে ধরে বললাম। মারে সরি কেন বলছিস? খাদিজা কিছু না বলে আমাকে ধরে কেঁদে দিল। আমি নীল ডায়েরিটার দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বললাম, বাকিটা জীবন তোমার স্মৃতি মনে করেই কাটিয়ে দেব। হৃদয়ে থাকবে নীল ডায়েরির ভালোবাসার গল্পটা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি বললাম, সাধু বাবা, আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে। এখনো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমাকে একটা কিছু দেন যাতে আমার বাচ্চা হয়। তারপর সাধু বাবা আমাকে বলল, ঠিক আছে বৎস, তোর যদি বাচ্চা প্রয়োজন হয় তাহলে তোকে যে আমার সাথে একটি কাজ করতে হবে। আমি বললাম, কি কাজ সাধু বাবা? তখন সাধু বাবা এমন একটি জিনিস আমাকে দেখালো, সেটা দেখেই আমি হতবাক হয়ে গেলাম। তারপর সাধু বাবা আমাকে বলল, এবার থাম বৎস, যদি বাচ্চার প্রয়োজন মনে করছ তাহলে তোর এটা লাগবে। বুঝছোস এবার আমার কথা? আমি বললাম, জি সাধু বাবা, বুঝেছি। এ কথা বলেই সাধু বাবা আমাকে কিসের যেন ঘ্রাণ শুঁকতে বললেন। আমি ঘ্রাণ শুকার কিছুক্ষণ পরেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর সাধু বাবা আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের বিশেষটা দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি মাহিয়া মাহি, তবে সবাই আমাকে মাহি বলে ডাকে। বন্ধুরা, গোপনীয়তা রক্ষার জন্য আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। আমার বয়স 19 বছর। আমি দেখতে খুবই সুন্দরী, লাবণ্যময়ী। আমার চেহারা খুবই আবেদনময়ী। প্রকৃতপক্ষে আমার মধ্যে প্রচুর এনার্জি। রাতে যখন আমার উঠত তখন আমি একজন সঙ্গীর জন্য পাগল হয়ে যেতাম। কিন্তু আমার তো এখনো বিয়ে হয় নাই। তাই মাঝে মাঝে রাতে অন্য কিছু দিয়ে আমি গোপন কাজ করতাম। তাতে আমি খুবই শান্তি পেতাম। যুবক ছেলে ফেলে আমাকে দেখলেই তাদের মাথা গরম হয়ে যেত। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমার অনেক বয়ফ্রেন্ড ছিল। তার মধ্যে আমার এক বয়ফ্রেন্ডের নাম ছিল অনিক। সে প্রায়ই আমাকে বলতো, মাহি তোমার যা চেহারা,
আর তোমার যে আকর্ষণীয় বড়ি, তোমাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। মাহি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? তোমাকে নিয়ে আমি পার্কে ঘুরতে চাই, নৌকা বিলাস করতে চাই, আরো অনেক কিছু চাই। তারপর আমি বললাম, অনিক তুই শুধু আমার বন্ধু। বাস, এর বেশি আর কিছু না। সত্যি বলতে অনিককে আমি পছন্দ করতাম না, কারণ ও অনেকটাই মেয়েলি টাইপের। তারপর আমি তার কাছ থেকে চলে আসলাম। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, তখন রাস্তার মধ্যে এক মধ্যবয়স্ক পুরুষ আমাকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। মনে হলো যেন অন্য কিছু করার মতো। আর আমি অনুভব করলাম, পিছনে থেকে সে আমার পিছনের হাঁটার শৈলীর দৃশ্য অনুভব করছে, আর আমাকে বিভিন্নভাবে টিস্কারি মারছে। আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে প্রায়। খুব ভয় পেয়ে গেছিলাম সেদিন। যাই হোক, সেদিন মনে হচ্ছিল আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। যাই হোক বন্ধুরা, এইভাবে আমি এইচএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমি আমার শুভ্র নামে এক বন্ধুকে বললাম, বন্ধু আমি চাকরি করব, আমার চাকরি প্রয়োজন। তখন সে আমাকে বলল, মাহি তোর যা চেহারা, তোকে দেখলেই যে কেউ চাকরি দিয়ে দিবে, শুধু তোর কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য। আমি রেগে মেগে শুভ্রকে বললাম, এই শয়তান বন্ধ করবি তোর শয়তানি। তখন সে বলল, আচ্ছা বাবা ঠিক আছে, এখন বল আমাকে কি করতে হবে। আমি বললাম, আমার চাকরির খুবই প্রয়োজন। আমার আব্বু কৃষি কাজ যে টাকা পায়, তা দিয়ে আমাদের সংসার চলছে না। তারপর শুভ্র বলল, মাহি শুন, আমার জানা মতে একটি কলেজে পিয়ন পোস্টে একটি মেয়ে নিবে, তুই সেখানে আবেদন করতে পারিস। আমি বললাম, কোনো কলেজ? তারপর সে আমাকে একটি কলেজের নাম বলল। তারপর আমি সেই কলেজে পিয়নের চাকরির জন্য আবেদন করলাম। যেদিন আমার ভাইবা পরীক্ষা, সেদিন আমি খুব ভালো করে, সুন্দর করে, সাজুগুজু করে ভাইবা পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিতে যাওয়ার পর, অর্থাৎ যে স্যার আমার পরীক্ষা নেবে, সেই স্যারেই আমাকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর একটা মেয়ে আমাদের কলেজে থাকলে ভালোই হয়, খারাপ না। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমি বললাম, স্যার আমার নাম মাহিয়া মাহি। তারপর স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। মাহিয়া মাহি, তোমার রেজাল্ট তো দেখেছি ভালোই। তুমি কি আমাদের কলেজে পিয়নের পোস্টে চাকরি করবা? আমি বললাম, অবশ্যই স্যার, আর কোনো কাজেই ছোট না, আর ছাড়াও আমাদের পারিবারিক অবস্থা ভালো না। স্যার চাকরিটা আমার খুবই প্রয়োজন। তারপর স্যার আমাকে বলল, ঠিক আছে মাহিয়া মাহি, তুমি আগামীকাল আমাদের এখানে জয়েন করতে পারো। আমি বললাম, ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে আমি নিয়মিত কলেজে পিয়ন পোস্টে চাকরি করছি, মানে একটি কলেজের একজন বয়স্ক শিক্ষকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করেছি। তো আমার এখনো বিয়ে হয়নি, আমি মাত্র এইচএসসি পাশ করে সবে মাত্র চাকরিটা নিলাম, আর আমার পড়ালেখাও চালিয়ে যাচ্ছিলাম। তো মাসে সব মিলিয়ে আমি 15 থেকে 20,000 টাকা পাইতাম। এইভাবে ভালোই কাটছিল আমার দিনে। তো আমি সাধারণত যেই স্যারের আন্ডারে চাকরি করি, ওই স্যারের একটি ছেলে আছে, যার নাম ছিল রূপক। রূপক দেখতে শুনতে খুবই সুন্দর এবং স্মার্ট। ও এবার অনার্স দ্বিতীয় বর্ষ পড়ে। তা আমি যেহেতু স্যারের সাথে বেশিরভাগ সময় থাকতাম, তো এ ছেলের চোখেই আমি বেশিরভাগ সময় পড়তাম। সে খুব লাজুক প্রকৃতির এবং খুব মা বাবা ভক্ত একটি ছেলে। বাপ মায়ের একটি কথা ফেলে না, মা বাবা যা বলে সে তাই করে। তাকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কত রকম দুষ্টুমি লুকিয়ে আছে। তাকে খুব নম্র ভদ্র মনে হয়। তো একদিন রূপক আমার কাছে এসে বলছে, মাহি তোমার সাথে একটু কথা বলা যাবে? অনেকটা মনে হচ্ছে ও অনেকটা সাহস নিয়ে কথা বলছে, এবং মনে হচ্ছে যে ও খুব ভয় পাচ্ছে। তা আমি বলছি, অবশ্যই, কি বলবেন বলেন। তখন ও বলল, মাহি, তোমার ফেসবুক আইডির লিঙ্কটা কি আমায় দেয়া যাবে? আমি তখন বললাম যে কি করবা আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে? সে বলল যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, একটু দাও না মাহি। সে আমার কাছে লুকিয়ে লুকিয়ে আসলো, মা চলে আসলে অনেক প্রবলেম হয়ে যাবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি রূপককে আমার ফেসবুক আইডি নামটা দিয়ে দিলাম।
এরপর রাতে দেখি ও আমাকে ২১ বার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি সমস্ত কাজ শেষে রাত ১০টার সময় ফেসবুক অন করলাম। অন করে দেখি সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়েছে। আমি তার রিকোয়েস্ট গ্রহণ করলাম। তারপর তার ফেসবুক প্রোফাইলে ঢুকলাম। খুব সুন্দর সুন্দর নম্র ভদ্র অনেকগুলো ফুল ছবির পিকচার পোস্ট এবং সমস্ত কিছু দিয়ে রেখেছে। তো কিছুক্ষণ পরেই মেসেজ আসলো, হাই মাহি। আমি বললাম, হ্যালো রূপক। তুমি এত ভয় পেয়ে কথা বলছো কেন? আমি বাঘ না অন্য কিছু যে তুমি আমাকে ভয় পাচ্ছ। আমি তখন বললাম যে আসলে মাহি, আমি আব্বুকে বেশি ভয় পাই। কারণ তুমি তো আব্বুর অ্যাসিস্ট্যান্ট। যদি কিছু বলি বা যদি কিছু হয়, তাহলে তুমি তোমার আব্বুকে বলে দিবে। এই জন্যই আমি তোমাকে একটু ভয় পাই। আমি বললাম যে দেখো, তুমি আমার ২ বছরের সিনিয়র। তারপরেও তুমি যদি ভয় পাও, তাহলে তো লজ্জার কথা। এরপর থেকে এক কথা দু কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল। আমরা মাঝে মধ্যেই দেখা করতাম। মাঝে মধ্যেই আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতাম। আমাদের মধ্যে একটি গভীর বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। তো একদিন আমাকে বলল, তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমাকে একটা কথা বলবো। আমি বললাম যে হ্যাঁ বলো। আমি মনে মনে প্রত্যাশা করছি ও হয়তো আজকে আমাকে প্রপোজ করবে। তো আমাকে বলল যে তুমি যদি কাউকে পছন্দ না করে থাকো, তাহলে কি সেই পছন্দের জায়গাটা আমি দখল করতে পারি? ও আমাকে খুব ইউনিক ভাবে বোঝালো। আমি বললাম যে আমার কেউ নেই। আমার লাইফ এ কোনো রিলেশন আসে নাই। আমি রিলেশন করতে খুব ভয় পাই। যদি আমাকে ছেড়ে চলে যায়। তো এরপর ও আমাকে বলল যে আমি তোমাকে ছাড়ব না। যেভাবেই হোক আব্বু আম্মুকে বুঝিয়ে তোমাকে বিয়ে করব। তো এরপর থেকে ওর সাথে আমার রিলেশন শুরু হয়েছে। তো রিলেশনের এক পর্যায়ে ও ওর মা বাবাকে বুঝিয়ে বলল যে ও আমাকে ভালোবাসে। আমি দেখতে অনেক সুন্দর এবং নম্র ভদ্র বিধায় রূপকের পরিবার আমাকে বধূ করে নিতে রাজি হয়ে গেল। তারপর এক পর্যায়ে আমাদের বিয়ে হয়ে গেল। তো বিয়ের পর আমরা বাসর রাতে অনেক মজা মজা করে আমাদের কাজ করলাম। ও খুব ভালো পারে। প্রথমে আমি ওকে অনেক লজ্জা পেলাম। তারপর হঠাৎ আমার চোখ পড়ল ওর বিশেষ দিকে। দেখলাম যে না, মোটামুটি চলে। প্রথম প্রথম তো আমার খুব লেগেছিল। যাই হোক, আমাদের দাম্পত্য জীবন খুব সুখে এবং আনন্দে কেটেছিল। এরপর আমাদের বিয়ের প্রায় ৬ মাস হয়ে গেল। তো আমরা পরিকল্পনা করছি আমরা বাচ্চা নেব। আমার স্বামী রূপক বলল, তোমার শাশুড়ি মা মানে আমার আম্মু এখন আমাকে বলছে যে তোমাদের তো অনেক দিন হলো, তো বাচ্চা কাচ্চা নেওয়া দরকার, কারণ তোমাদের বয়স হয়ে যাচ্ছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপর থেকে আমরা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা করলাম। প্রায় ১ বছর হয়ে গেছে বাচ্চা নেওয়ার জন্য অনেক কায়দা করছি, কিন্তু বাচ্চা আসছে না। এতে আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম। এরপর প্রায় ২ বছর হয়ে গেল, তবুও বাচ্চা কাচ্চার মুখ দেখতে পেলাম না। আমাদের কোনো সন্তান নেই। আমি আমার শাশুড়ির কাছে বিভিন্ন রকম কথা শুনতে বসেছি। আর আশেপাশের মানুষগুলো আমাকে অনেক রকম কথা বলছে। তো একদিন ও আমাকে বলছে, চলো আমরা ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি যে কার সমস্যা, আমার সমস্যা নাকি তোমার সমস্যা। তো আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল যে আমার কোনো সমস্যা নেই। সমস্যা আপনার স্বামী রূপকের। তার এখানে শুক্রাণুর সংখ্যা কম, আর এই জন্যই আপনাদের বাচ্চা হয় না। আমি আপনার স্বামীকে কিছু ঔষধ লিখে দিচ্ছি, তা নিয়মিত খাওয়াবেন, তাহলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। ডাক্তারের চিকিৎসার ঔষধ খাওয়ানোর পরেও আমরা অনেক চেষ্টা করলাম। আমি ভাবলাম হয়তো এবার আমাদের বাচ্চা আসতে পারে। তো এরপর আমরা চেষ্টা করতে করতে আমাদের আরও ১ বছর কেটে গেল, কিন্তু উদ্দেশ্য সফল হলো না। এরপর আমরা দুজনে অনেক হতাশ হয়ে গেলাম। আর এদিকে আমার শাশুড়ি আমাকে দিন দিন বিভিন্নভাবে কটু কথা বলতে শুরু করল। আর এদিকে আমার স্বামীরও মন খারাপ। মনে মনে আমি ভাবতে লাগলাম এখন কি করা যায়। কিন্তু আমার তো একটা বাচ্চার প্রয়োজন। তা না হলে তো আমার সংসার ভেঙে যাচ্ছে। কিছুদিন পর এক বয়স্ক মুরব্বী মহিলা আমাকে পরামর্শ দিল। ওই মহিলা আমাকে বলছে যে তোমার তো বাচ্চা হয় না, তাই না? তো এরকম সমস্যা আমার পরিচিত একজন ছিল। তো একজন সাধু বাবার কাছে গিয়েছিল।
তার 3 মাসের মধ্যে বাচ্চা এসেছিল। তো মাহি, আমি বলছি কি, তুই যদি ওই সাধু বাবার কাছে যাস তাহলে আমার মনে তোরও বাচ্চা হবে। ওই মুরব্বী মহিলার কথা শুনে আমরা খুব খুশি হলাম। আমি আমার স্বামীর সাথে সব রকম আলাপ আলোচনা করলাম। স্বামী আমার এক পায়ে প্রস্তুত, যে করেই হোক আমাদের বাচ্চা চাই। তারপর আমরা সাধু বাবার কাছে গেলাম। তো সাধু বাবা অনেকটা নির্জন ভাবে থাকে। তো সাধু বাবাকে পাহারা দেওয়ার জন্য শুধুমাত্র একজন গার্ড রয়েছে। বাইরে অনেক মানুষ তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছে। তো আমরা সিরিয়ালে পড়লাম 15 নাম্বার। তো অনেকটা রাত হয়ে গেল। 15 নম্বর সিরিয়াল পড়া শেষ হওয়ার পর আমাদের সিরিয়াল আসলো। তো এরপর সাধু বাবার কাছে গেলাম। সাধু বাবার কাছে আমরা স্বামী স্ত্রী দুজনেই উপস্থিত হয়েছি। তো সাধু বাবার কাছে আমরা আমাদের সমস্ত কিছু খুলে বললাম, কোনো কিছু লোকালাম না। তখন সাধু বাবা খুব ভালো করে আমাকে দেখে বলল যে কোনো সমস্যা নেই, তোমার বাচ্চা 100% হবেই, যদি তুমি আমার কথা মতো চলো বা আমার কথা মানো, তাহলে তোমার 100% বাচ্চা হবে। তো এরপর সাধু বাবা আমার স্বামীকে বলল যে আমি ওকে একা একটু দেখতে চাই, তুমি বাইরে যাও। তো আমার স্বামী কোনো রকম সন্দেহ ছাড়া সে বাইরে চলে আসলো। তারপর সাধু বাবা আমাকে বলল, আমি তোমাকে একটা সত্যি কথা বলি, আমি এখান থেকে তোমাকে যে জিনিসটি দেব সেই জিনিসটির মাধ্যমে তুমি 100% বাচ্চা পাবে, আর সবাই আমার থেকে এইভাবেই বাচ্চা নেই। তারপর সাধু বাবা আমাকে তার হাতে একটা ইশারা দিয়ে বলল, তোমাকে আমার সাথে এই কাজটি করতে হবে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার বাচ্চা হবে কিনা। যদি পারো তাহলে আমাকে কালকে এসে জানাবা। এখন তুমি যাও। তারপর সাধু বাবাকে আমি বললাম, তাহলে বাবা আমাকে আজকে একটি তাবিজ দেন, যাতে আমি আমার স্বামীকে বুঝ দিতে পারি। তারপর কালকে আমার স্বামী যখন অফিসে চলে যায় তখন আমি একলা একলা চলে আসব। সাধু বাবা বলল, তাহলে এই নাও তাবিজ, এটা তোমার স্বামীর গলায় পরিয়ে দিবে। আমি বেরিয়ে আসতেই আমার স্বামী রূপক আমাকে বলল, কি গো সাধু বাবা কি বলল? আমি বললাম, সাধু বাবা তোমাকে একটি তাবিজ দিয়েছে, এই নাও, এটা পরে রাতে আমার সাথে কাজ করতে বলেছে। তাহলে কাজ হয়ে যাবে বলেছেন সাধু বাবা। পরের দিন আমার স্বামী অফিসে কাজ করতে গেলে আমি ঘর থেকে খুব সাজুগুজু করে আস্তে আস্তে বের হয়ে সাধু বাবার আসরে চলে আসলাম। সাধু বাবার এখানে আসতেই সাধু বাবা আমাকে দেখে অবাক হয়ে গেল আর বলল, কিরে বৎস, আজকে তো তোকে খুব সুন্দর লাগছে, খেদা চাহে তো আজকে তোর উদ্দেশ্য সফল হবে। এই বলে সাধু বাবা আমাকে বলল, নে এই অমৃতের পান করো। তারপর আমি সাধু বাবার এই অমৃত পান করার সাথে সাধু বাবা আমার স্বাদ যা চাইল আমি তাই দিতে লাগলাম। সাধু বাবার যে এত পাওয়ার তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। সেই দিন সাধু বাবাকে এমন দিয়েছিল যার কারণে 3 মাস পর টিকি আমরা সুখবর পেয়েছিলাম। তারপর 10 মাস পর আমার কোল জুড়ে একটি ফুটফুটি কন্যা সন্তান হয়েছিল। তারপর একটি সন্তান পেয়ে আমি এবং আমার স্বামী উভয়েই অনেক খুশি হয়েছিলাম। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদের একটি কথাই বলবো, তোমাদের যাদের সন্তান হয় না, তোমরা তোমাদের বউকে এইভাবে প্রেশার দিও না যাতে তারা কোনো উপায় না পেয়ে সাধু বাবার মতো অন্য কারো আশ্রয় নেয়। মোট কথা, এই জগতে সন্তানের খবর মা ছাড়া আর কেউ জানে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোটবেলা থেকেই অভাবের সংসারী মানুষ। পড়াশোনা বেশি দূর হয়নি। সংসারের হাল ধরতে লোকেদের বাড়িতে কাজ নিয়েছিলাম। শহরের একটা বড় বাড়িতে এখন কাজ করি। বাড়ির মালিক খুব ভদ্রলোক, আর তার স্ত্রীও আমাকে পরিবারের মতোই দেখেন। কিন্তু এই বাড়ির সবচেয়ে অদ্ভুত মানুষ হলেন তাদের ছেলে অয়ন। বয়সে আমার চেয়ে ছোট, কলেজে পড়ে। প্রথম প্রথম আমাকে খুব স্বাভাবিকভাবেই দেখত, কিন্তু সময়ের সঙ্গে যেন আমাদের মাঝখানে একটা আলাদা বোঝাপড়া তৈরি হয়ে গেল। অনেক সময় কাজের ফাঁকে দেখি ওএম চুপচাপ দাঁড়িয়ে আমাকে দেখছে।
আমি বলি, কি হলো বাবু, কিছু চাই? সে মৃদু হেসে বলে, না মাসি, শুধু দেখছিলাম আপনি কত পরিশ্রম করেন, অথচ কখনো ক্লান্ত লাগে না। তার এই কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন হালকা আলোড়ন ওঠে। মনে হয় কেউ আছে যে আমাকে সত্যিই খেয়াল করে। একদিন দুপুরের সবাই বাইরে চলে গিয়েছিল, আমি একা রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ অয়ন এসে বলল, মাসি, আমি সাহায্য করব, একা এত কাজ করবেন না। আমি অবাক হয়ে তাকালাম, বললাম, তুমি পড়াশোনা করো, এগুলো তোমার কাজ নয়। সে হেসে বলল, কিন্তু আপনাকে একা দেখে ভালো লাগে না। ওর সরল চোখের দৃষ্টি আমাকে থমকে দিল। সেই মুহূর্তে মনে হল আমাদের সম্পর্কটা কেবল মালিকের ছেলে আর কাজের মাসির মধ্যে আটকে নেই, এখানে আরও কিছু আছে যা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। সেদিনের পর থেকে অয়েন যেন আরও বেশি করে আমার কাছে আসতে চায়। আমি যতই এড়িয়ে চলার চেষ্টা করি না কেন, ওর সেই নির্দোষ হাসি আর যত্নশীল আচরণ আমাকে কেমন করে যেন ভেতর থেকে গলিয়ে দিত। এক বিকেলে আমি বারান্দায় বসে কাপড় ভাঁজ করছিলাম। চারদিক ফাঁকা, মালিক মালকিন বাজারে গেছেন। অয়েন এসে পাশে বসে বলল, মাসি, আপনি জানেন, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি একটু হেসে বললাম, আরে, আমি তো তোমার চেয়ে বয়সে অনেক বড়, আমার সাথে আবার কি এত ভালো লাগবে? অয়েন মাথা নাড়ল, বয়সে বড় হলে কি হয়েছে, আপনার মধ্যে একরকম শান্তি আছে যা আমি অন্য কারোর মধ্যে পাই না। আমি হকচকিয়ে গেলাম, এই বয়সে কেউ আমাকে এইভাবে দেখবে কখনো? ভাবিনি বুকের ভেতর হালকা কাঁপুনি হল, তবে মুখে শক্ত থাকলাম। বললাম, তুমি এসব অদ্ভুত কথা বলো না, তোমার পড়াশোনায় মন দাও। অয়েন নিজস্বরে বলল, মন দিতে চাই, কিন্তু আপনার কথা ভাবলেই মন চলে আসে। এখানে ওর এই স্বীকারোক্তি শুনে আমি আর কিছু বলতে পারলাম না, শুধু মনে হলো এই ছেলেটা আমাকে হয়তো ভিন্ন চোখে দেখছে। আর অদ্ভুত ব্যাপার হলো, আমারও খারাপ লাগছিল না। বারান্দার হাওয়া বইছিল আর আমার ভেতর একটা অচেনা টান ক্রমশ বেড়ে চলেছিল। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু আমার ভেতরে অদ্ভুত এক দ্বন্দ্ব চলতে লাগল। কাজ করি, রান্না করি, কিন্তু মনে হয় অয়েন যেন সবসময় কাছাকাছি আছে। ওর দৃষ্টি, ওর যত্ন, সবকিছুই আমাকে ছুঁয়ে যাচ্ছিল। এক সন্ধ্যায় আমি উঠোনে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিলাম। অয়না আস্তে এসে পাশে দাঁড়াল। কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, মাসি, একটা কথা বলবো, কিন্তু রাগ করবেন না? আমি অবাক হয়ে তাকালাম, কি কথা? অয়েন একটু ইতস্তত করল, তারপর গলা নামিয়ে বলল, আমি জানি আপনি আমাকে শুধু বাড়ির ছেলে হিসেবেই ভাবেন, কিন্তু আমার কাছে আপনি তার চেয়ে অনেক বেশি। আমি চাই আপনার কাছে সবসময় থাকতে। আমার হাত থেকে হঠাৎ জলভরা কলসিটি কেটে উঠল, বুকের ভেতর কেমন যেন ধুকপুকানি বেড়ে গেল। বললাম, তুমি কি বুঝে বলছো? আমি তো শুধু একজন কাজের মেয়ে। অয়েন্ডি গলায় বলল, না মাসি, আপনি আমার কাছে শুধু কাজের মানুষ নন, আপনি আমার আশ্রয়, আমার আপনজন। আমি থমকে গেলাম, চোখে পানি এসে গেল, হয়তো নিজের অজান্তে। কত বছর হল কেউ এমন করে আমাকে আপন ভেবে ডাকেনি। সেদিনের আকাশটা যেন অন্যরকম হয়ে উঠল। চারপাশ নিস্তব্ধ, আর আমার মনে হচ্ছিল হয়তো এই সম্পর্কের শুরুটা এখানেই। অয়েনের সেই কথাগুলো শোনার পর আমার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছিল। আমি কাজের মানুষ, সংসারের অভাব মেটাতেই এই বাড়িতে কাজ করতে এসেছি। অথচ এই ছেলেটা আমাকে যে জায়গা থেকে দেখছে তা আমার কল্পনার বাইরে। পরদিন সকালেই অয়েন রান্নাঘরে ঢুকে পড়ল। আমি রুটি বেলছিলাম। সে হেসে বলল, মাসি, আমি সাহায্য করব। আমি বিরক্ত স্বরে বললাম, তুমি এসব করতে এসো না, বাইরে যাও, পড়াশোনা করো। কিন্তু অয়েন থেকে গেল, সে নিজের কাজ করতে লাগল। আমি অবাক হয়ে দেখলাম সে বেশ যত্ন নিয়েই কাজ করছে। হঠাৎ চোখে চোখ পড়তেই আমি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিলাম। মনে হচ্ছিল যদি আমি শক্ত হয়ে না দাঁড়াই তবে এই টান আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। সেদিন দুপুরে অয়েন হঠাৎ বলল, মাসি, আপনি কেন সবসময় দূরে সরে যান? আমি কি এতটাই অচেনা? আমি চুপ করে রইলাম, তারপর ধীরে বললাম, তুমি আমাকে যা ভাবছ আমি তা নয় অয়েন, আমি শুধু একজন কাজের মানুষ। তোমার সাথে দূরত্ব রাখাটাই ঠিক অয়ন। হালকা হেসে উত্তর দিল, হয়তো ঠিক, কিন্তু হৃদয়ের টানকে কি এভাবে অস্বীকার করা যায়?
ওর চোখের সেই সত্যি দৃষ্টি আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। আমি কিছুই বলতে পারলাম না, শুধু মনে হলো আমার যত এড়ানোর চেষ্টা তার চেয়ে বেশি করে আমি ওর দিকে টান অনুভব করছি। সেদিন রাতটা আমার একদম ঘুম আসেনি, বারবার অয়নের কথা মনে হচ্ছিল। হৃদয়ের টানকে কি এভাবে অস্বীকার করা যায়? আমি অনেক ভেবেছি, অয়ন বয়সে ছোট, আমি কাজের মানুষ, এমন সম্পর্ককে কেউ মেনে নেবে না। তবুও কেন জানি না, মনে হচ্ছিল অয়ন সত্যি আমাকে বুঝতে পারে। পরদিন দুপুরের সবাই বাইরে গিয়েছিল, শুধু আমি আর অয়ন বাড়িতে। আমি উঠোনে কাপড় মেলছিলাম, হঠাৎ অয়ন এসে কাপড় ধরতে লাগল। আমি বিরক্ত হয়ে বললাম, এবার তুমি আবার শুরু করলে? বারবার বলছি এসব করতে হবে না। অয়ন শান্ত গলায় বলল, মাসি, আমি শুধু আপনার পাশে থাকতে চাই, কাজ করার অজুহাতে হলেও। আমি থেমে গেলাম। তার চোখে এতটা আন্তরিকতা ছিল যে আমার কঠিন মন গলে যাচ্ছিল। হঠাৎ সে খুব আস্তে বলল, আপনি জানেন, আমার বন্ধুদের সবার মা আছে, কিন্তু আমি ছোটবেলায় মাকে হারিয়েছি। আপনার মধ্যে আমি মমতাও পাই, আবার অদ্ভুত এক ভালোবাসার টানও পাই, তাই হয়তো আপনাকে ছাড়া থাকতে পারি না। ওর কথা শুনে বুকটা কেমন ভরে উঠল। আমি জানতাম না আমার অস্তিত্ব কারো জীবনে এতখানি জায়গা করে নিতে পারে। আমি বললাম, অয়েন, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এটুকু বুঝেছি তোমাকে দূরে ঠেলে দিতে পারছি না। অয়েন মৃদু হেসে বলল, এটাই আমার জন্য সবচেয়ে বড় উত্তর। সেই মুহূর্তে মনে হল আমাদের সম্পর্কের পথটা হয়তো সহজ নয়, কিন্তু সত্যিই ভেতরের টানটাকে আর অস্বীকার করা সম্ভব নয়। এরপর থেকে অয়েন যেন আমাকে আগের চেয়েও বেশি যত্ন করতে শুরু করল। সকালে কাজ করতে করতে যদি একটু ক্লান্ত হয়ে পড়ি, তখনই গ্লাস ভরা জল হাতে নিয়ে হাজির হয়। একদিন আমি হেসে বললাম, তুমি এভাবে করলে তোমার পড়াশোনা নষ্ট হবে। অয়েন মৃদু হাসল, না মাসি, আপনিই তো আমার শক্তি, আপনাকে খুশি রাখতে পারলে আমার পড়াশোনাও ভালো হবে। আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম, ওর কথার ভেতর যে ভালোবাসা আছে তা সত্যিই অমূল্য। সেদিন সন্ধ্যায় বারান্দায় বসে আমি হাতের সেলাইয়ের কাজ করছিলাম। অয়েন এসে আমার পাশে বসল। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বলল, মাসি, আমি জানি আমাদের সম্পর্ককে সবাই সহজভাবে নেবে না, কিন্তু আমি চাই না আপনি ভাবুন আমি কেবল ক্ষণিকের আবেগে এমন করছি। আমি সত্যিই চাই আপনি আমার জীবনের অংশ হয়ে থাকুন। আমি থেমে গেলাম। এতদিন ধরে আমার ভেতরে যে দ্বিধা ছিল তা যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল। আমি ধীরে বললাম, ওয়েন, আমি হয়তো তোমার মতো করে ভাবতে পারি না, কিন্তু এতটুকু জানি তোমার সঙ্গ ছাড়া আমি নিজেকে আর একা মনে করতে পারি না। ওয়েন আমার দিকে তাকিয়ে মাথা নিচু করল, যেন চুপচাপ একটা প্রতিজ্ঞা করল আমার পাশে থাকার। সেই সন্ধ্যায় বারান্দার বাতাসে অদ্ভুত শান্তি ছিল। মনে হচ্ছিল আমরা দুজন একে অপরের মাঝে নতুন একটা স্বীকৃতি খুঁজে পেয়েছি। সময়ের সাথে সাথে আমাদের টান আর গোপন থাকল না। ওয়েন তার বাবা মায়ের কাছেও খোলাখুলি বলতে শুরু করল, আমি চাই মাসি আমাদের জীবনের অংশ হয়ে থাকুক। শুরুতে সবাই অবাক হয়েছিল, কিন্তু অয়েনের চোখের আন্তরিকতা আর আমার যত্ন, ভালোবাসা ধীরে ধীরে সবাইকে বোঝাতে পারো। এই সম্পর্ক কোনো আবেগের খেলা নয়, বরং সত্যিকারের টান। আমার জীবনে এত বছর ধরে ধরে শুধু দায়িত্ব আর কষ্ট ছিল, অথচ অয়েন আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমি শুধু কাজের মাসি নই, আমি একজন মানুষ যাকে ভালোবাসা যায়, যাকে প্রয়োজন হয়। শেষ বিকেলে আমরা বারান্দায় বসেছিলাম। অয়না আস্তে করে বলল, মাসি, আপনার হাতটা ধরে রাখার অনুমতি দেবেন? আমি প্রতিশ্রুতি দিচ্ছি কখনো ছেড়ে যাব না। আমার চোখ ভিজে উঠল। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। মনে হলো জীবনের যত অভাব কষ্ট সব কিছু যেন মিলিয়ে যাচ্ছে। বারান্দার হাওয়া বইছিল, সূর্যাস্তের আলো লাল হয়ে উঠছিল। সেই আলোয় আমরা দুজনের চোখে ছিল একটাই প্রতিশ্রুতি, একসাথে থাকার, সব সময় পাশে থাকার। এভাবেই আমাদের গল্পের সমাপ্তি নয়, বরং একটা নতুন শুরুর সূচনা হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।